নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের মডেল নম্বর 2 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 245। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে মডেলটি আলোচনা করব সেটা মডেল নম্বর 2। প্রথমে কি আছে, 1 নম্বরে 1-এর দাগের 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। উত্তরটি হবে 1176 বঙ্গাব্দে। তারপর স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? না, নিজাম। তারপর সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? না, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। সালটা মনে রাখবে 1848 খ্রিস্টাব্দ। তারপর পলাশীর লুণ্ঠন কাকে বলে? এটা তোমরা রায়মার্টিন সহায়িকা বইতে পেয়ে যাবে। পলাশীর লুণ্ঠন কাকে বলে? 80 নম্বর পেজে 80 নম্বর পেজে পেয়ে যাবে যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। তারপর আলীনগরের সন্ধি ফল কি হয়েছিল? এটা তোমরা পেয়ে যাবে, টেক্সট বইতেও পেয়ে যাবে, সহায়িকাতেও পেয়ে যাবে যে আলীনগরের সন্ধি। অর্থাৎ এখানে তোমরা যে এই যে আলীনগরের সন্ধির ফল হয়েছিল এটা তোমরা পেয়ে যাবে 37 নম্বর পেজে। 37 নম্বর পেজে সহায়িকা বইয়ের যে আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল, যে কবে কার সাথে হয়েছিল, যে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি হয়েছিল। যে আলীনগরের সন্ধির ফল যে কোনো দুটো তোমরা করে নিবে। যে আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি পুনরায় তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় এবং বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করে। আরেকটা, কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ এবং নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতা লাভ করে। অর্থাৎ এখানে কি না, আলীনগরের সন্ধি প্রকৃতপক্ষে ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হলেও বাংলার নবাবের পক্ষে অপমানজনক ছিল। তারপর 4-এর দাগের নিচের প্রশ্নের 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। এখানে ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল? অর্থাৎ ফারুকশিয়ারের ফরমানে যে শর্তগুলো বা বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো এখানে তোমাদের লিখতে হবে। যে ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল? 36 নম্বর পেজে 25 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি হবে এখানে। তাহলে কত হচ্ছে না 36 নম্বর। কি আছে এখানে না, ফারুকশিয়ার ফরমানে কী কী বৈশিষ্ট্য ছিল? যে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন এবং ফরমানের বৈশিষ্ট্যগুলি তোমরা এখান থেকে 4টে দেওয়া আছে, তার মধ্যে 3টে বা 2টো বা 4টেই করতে পারো, এটা করবে। তারপর দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলা হয়? এটা তোমরা সহায়িকার 40 নম্বর পেজে 46 নম্বর দাগের প্রশ্নটির উত্তর এখানে যে দ্বৈত শাসন কাকে বলা হয়। 1700 এই যে দেখো 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। দেওয়ানি কথার অর্থ রাজস্ব। এর ফলে বাংলায় 2জন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অপর দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতা এবং কোম্পানির ক্ষমতা বলেছে। এখানে নবাবের ক্ষমতা কি না, দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং কোম্পানির ক্ষমতা আছে। দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব, রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। এটা করলে তারপর 5-এর দাগের পলাশীর যুদ্ধের কারণগুলো কি? এগুলো বড় প্রশ্ন, এগুলো আমি পেজ নাম্বার এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। যে পুরনো বই হলে একটা পেজ হয়তো এদিক ওদিক হতে পারে, না হলে নতুন যে বই তাতে তোমাদের 19 নম্বর পেজে উত্তরটি আছে, দেখে নাও। 19 নম্বর পেজে উত্তরটি আছে।
যে এই দেখো 19 নম্বর পেজে উত্তরটি পেয়ে যাবে তোমরা, যে পলাশির যুদ্ধের কারণগুলি উল্লেখ করো। তারপর অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আলোচনা করো, এটা তোমরা 26 নম্বর পেজে পেয়ে যাবে। এই যে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত কী ছিল, কোন কোন দেশীয় রাজ্য নীতি প্রথম গ্রহণ করেছিল, এর গুরুত্ব কী ছিল, একসাথেই আছে, তোমরা এটা পেয়ে যাবে এখানে। তারপর বক্সারের যুদ্ধের পটভূমি, এটা তোমরা 21 পেজে পেয়ে যাবে। যে বক্সারের যুদ্ধের পটভূমি কী ছিল, অর্থাৎ পটভূমি মানে কারণ, এখানে বক্সারের যুদ্ধের কারণ বলা হয়েছে, এটা তোমরা করে নিলে। তারপর যে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো, এখানে তোমরা এর উত্তরটি পেয়ে যাবে 70 নম্বর পৃষ্ঠাতে, সহায়িকার 70 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে, যে ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান বা ভূমিকা উল্লেখ করো। এই উত্তরটি তোমরা এখানে করবে। আজকে এটা হলো, পরের মডেল নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।